আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সাংবাদিকদের নিজ কার্যালয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। আপনি অন্তত একটা স্ট্যান্ড, একটা যে আপনার রিয়াকশন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। স্যার, না, এটা নোট ভার্বাল দিয়ে। নোট ভার্বাল? হ্যাঁ, নোট ভার্বাল। হ্যাঁ, না, ভারত সরকারকে। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের কর্মকর্তারা। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম সানডে টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। সেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। অভিযোগ অনুযায়ী রূপপুরে এই প্রকল্প থেকে ৩৯০ কোটি পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা। ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দায়িত্বশীল জায়গায় বসে ভুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে তিনি বলেন, উগ্রবাদ মোকাবেলা ও প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফুর রহমান মিঠুকের সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির দীর্ঘ সময়ের রাজপথের আন্দোলন ও ত্যাগেই শেখ হাসিনার পতন সম্ভব হয়েছে। অধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে লড়াইয়ের জন্য কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য। দেশের জনগণ অনেক নির্যাতন সহ্য করেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ নির্বাচন চায়, বাজার দর সহনীয় পর্যায়ে রাখা, জনগণের নিরাপত্তা সহ নানা প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। দায়িত্বশীল পর্যায়ে ব্যক্তিদের সংযত হয়ে কথা বলার আহ্বান জানান তিনি। আরে বিএনপি ১৫ বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। ১৫টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা কাগজটা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, দুইজনের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে। তখনই যিনি বলেছেন আমাদের পার্লামেন্ট একটা, পার্লামেন্ট যদি দুইটা হয়, দুই কক্ষ হয়, অর্থাৎ আরেকটা উপরে যদি থাকে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১,৯৭৪ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে ১,৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৩১ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত একনেকে অনুমোদন পেয়েছে। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, বিগত সরকারের আমলে বাপেক্সের সক্ষমতা কমানো হয়েছিল।
অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন না করে এলএনজির আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার সরকারের লক্ষ্য বলে জানান তিনি। মার্চের আগে সংশোধিত বাজেট ঘোষণার কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, 2 মাসে নয়, গত 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। তবে সীমান্তে দুর্নীতির অভিযোগের কথা এড়িয়ে যান তিনি। জানান, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনার পুনঃ তদন্তে কমিশন গঠন করা হয়েছে। সকালে বিজেপি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনো মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। এই 60,000কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। রোববার পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের একদিন পরই বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, 2 মাসে নয়, 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে অনুপ্রবেশ করেছে। তবে সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 মাসে না, এই এত বছরের অ্যাকোমোডেশন, এই 60,000-এর মতো বিগত এই অনেক বছরে যাবার, কিন্তু এই অ্যাকোমোডেশনটা হইলো 60,000 হইলে হয়তো এটা স্লিপিং অফ টাং হইতে পারে। ওইটা আমি ওইটা পররাষ্ট্র উপদেষ্টার হয়তো কিন্তু আমি যেটা জানি ওইটা, যেহেতু আমরা তো বর্ডারে থাকি 2017 সালের পরে থেকে, মানে ওই গণনা তো ওই সময় হয়েছে, এরপরে থেকে যে এইটা হইতে, এটা অনুমান প্রায় 50,000 হতে পারে, 60,000 হতে পারে। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত পরিবারদের সদস্যদের দাবির প্রেক্ষিতে ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মারধর ও গলায় জুতোর মালা পরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তারা দুষ্কৃতিকারী, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সহ তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 14 গ্রামের বাতিশা এলাকায় আব্দুল হাই কানু নামে ওই ব্যক্তি আগস্টে গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শনিবার নিজ এলাকায় ফিরলে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামের কিছু লোক তাকে জুতার মালা পরিয়ে আবারও এলাকা ছাড়তে বাধ্য করে। রোববার দুপুরে 14 গ্রাম উপজেলার কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। এলাকাবাসী জানায়, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM ব্যবস্থা বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সেই সাথে যারা EVM ব্যবস্থার প্রবর্তক তাদের বিচার করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। বিগত 15 বছরে যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানান বদিউল আলম মজুমদার। নো EVM, বরং EVM যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। শুধু তাই নয়, 2 থেকে 7 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড পাওয়ার কথা, কিন্তু কারো উল্লেখযোগ্য শাস্তি হয়েছে বলে আমার জানা নেই। আর সবচেয়ে বড় কথা, যে যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন, তারা যে অন্যায়গুলো করেছে এগুলোর তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তিটা নেওয়া দরকার, যাতে, কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তার সহকর্মীরা স্মৃতিচারণ করে তার নির্দেশনা অনুযায়ী কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে। এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করবো আপনারা ওনার জন্য সবাইকে দোয়া করতে বলবেন। এদিকে সড়ক দুর্ঘটনায় নার্সিং শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে ৩ ঘণ্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। নার্সিং ছাত্র সমাজের ব্যানারে সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নামেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে মহাসড়কের শিমুলতলায় অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবরোধের কারণে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে কলেজ প্রশাসনের সাথে দীর্ঘ আলোচনায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামী রোববার পর্যন্ত ঠিকানা পরিবহনের কোনো বাস ঢাকা আরিচা মহাসড়কে চলবে না এবং দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত চালক ও হেলপারকে গ্রেফতারের আশ্বাসে ৩ ঘণ্টা পর বিকেলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 5 বছর পর সরকার পরিবর্তন হলে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। সকালে রাজধানীর সিটআপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বিচার বিভাগ সংস্কার বিষয়ক সংলাপ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখতে বিচার বিভাগের হাতে থাকা অসীম ক্ষমতা ব্যবহার করা হয়েছে। জনগণের মানসিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কার কাজে আসবে না বলেও তিনি জানান। সংলাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আদালত অবমাননার নামে সাবেক প্রধান বিচারপতিরা বিরোধী নেতাদের হয়রানি করত। তাবলিগ জামাতের শীর্ষ নেতাদের নামে করা মামলা প্রত্যাহার এবং নিজামুদ্দিন অনুসারীদের দ্বিতীয় ইজতেমা করতে দেয়া সহ 10 দফা দাবি জানিয়েছে তাবলিগ জামাতের সাতপন্থী নেতারা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। সারা দেশে জুবায়েরপন্থীরা জুলুম নির্যাতন করছে বলেও অভিযোগ করেন তারা। দাবি জানান মুফতি মুয়াজ বিন নূর সহ সকল কারাবন্দীদের মুক্তি দেয়ার, একই সাথে সঠিক সময়ে কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান। বলেন, হামলা এবং উগ্রপন্থার কাজে মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করা যাবে না। এ সময় যে কোনো অবস্থায় মুসল্লি ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত সহ 10 দফা দাবি জানানো হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। 1.5 মাস পর আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছাড়ালো। রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে এই রিজার্ভের পরিমাণ বেড়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী 22 ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $2,042,80,000। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে এই রিজার্ভ বাড়ছে। চলতি মাসের 22 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $2 বিলিয়ন বেশি। শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে। সেই সাথে বিভিন্ন উৎস থেকে প্রতিদিনই ডলার যোগ হওয়ায় ক্রমেই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলার খুব কাছে মুশফিকুর রহিম। সাবেক এই অধিনায়কের চিন্তায় অবশ্য সামনের জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্ট। নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করতে করতে যার ক্যারিয়ারের 20 বছর পূর্তির কাছেও দাঁড়িয়ে আছেন মুশফিক। ফর্মে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাদা বলে জ্যোতিচিহ্ন টানার কোনো ইচ্ছে নেই তার।
এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে মুশফিকের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন বর্ষণ কবির। লর্ডসে 16 বছরের মুশফিকের 2005 সালের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ঘটনা এখনও তার মনে হয় সেদিনের গল্প। এই তো সেদিন শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ার। বিলেতে নামের পাশে প্রত্যাশার বোঝা সেই যে চাপিয়েছিলেন, গত 19 বছর ধরে কাঁধে নিয়ে চলছেন সেটি। কখনো হয়েছেন ভুল সিদ্ধান্তের শিকার, কখনো নিজেদের গা বাঁচাতে কর্তারা তাকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছেন। মুশফিকুর রহিম তাই শততম টেস্ট খেলার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত হলেও বাস্তবতা মেনেই চলছেন। সব আল্লাহ পাকের ইচ্ছা, আমার চেষ্টা আর বাকিটা সবার দোয়া। তো আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে। হ্যাঁ, অবশ্যই যে এখানে উতরাই চড়াই সব কিছুই ছিল, এবং অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ক্রিকেটার এটা সবসময় দেখতেই হবে যে কোনো প্লেয়ার। অবভিয়াসলি এটা তো অবশ্যই একটা অন্যরকম হয়তো বা ইনশাল্লাহ মাইলস্টোন হবে যদি ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিক দেন। বাট যে কোনো একটা প্লেয়ার যদি আসলে 17, 18 বা 20 বছর খেলে, ডেফিনেটলি সে যদি ফিট থাকে এবং পারফর্ম করে, তাহলে ডেফিনেটলি তার অ্যালং দ্য ওয়ে অনেক কিছু মাইলস্টোন যেগুলো কিনা রিচ করবে। তার ক্যারিয়ার গ্রাফটাই বলে দেয় শেষ 10 বছরে মুশফিক কোথায় নিয়ে গেছেন নিজেকে। চড়াই উতরাই পার করতে করতে টেস্ট গড় প্রায় 40 ছুঁই। বাংলাদেশের বিবেচনায় এটি কোনো অংশে কম অর্জন নয়। যদিও এসব পরিসংখ্যানের চেয়ে নিজের প্রস্তুতি পর্বটাই বরাবরই প্রাধান্য পেয়েছে মুশফিকের কাছে। আমার কাজ হচ্ছে টু বি অনেস্ট, আমি সবসময় রেজাল্ট নিয়ে কখনো ওইরকম খুব বেশি আফসোস করি না। আমি আসলে প্রসেস এবং আমার হার্ডওয়ার্ক বলেন বা যেটা আমার প্রসেস, সেগুলো নিয়ে সবসময় ফোকাস করি। আর রেজাল্ট আসবে কি আসবে না সেটা আসলে সব কিছু বিধাতার মানে উপর আল্লাহর ইচ্ছা। চ্যাম্পিয়ন্স ট্রফি যে 3টে বা 4টা ম্যাচে যদি ইনশাল্লাহ আমরা পাই, হয়তো দেখা যায় যে ওখানে যদি আমি মানে টপ 2-3টা ব্যাটসম্যান যদি একজন হয়ে যায়, তখন তো এইসব কথা কখনোই আসবে না। সো এটা আমার কাছে না, আমার কাছে যেটা আমি কন্ট্রোল করতে পারি সেটা জিনিস, সেটা হচ্ছে আমার ফিটনেস, আমার পারফরমেন্স। বাংলাদেশের ক্রিকেটে দৈনিক তাকে যে প্রমাণ দিতে হয়েছে সেটি তার প্রতি অন্যায় কিনা তা অনেকের তুলনায় সে প্রশ্ন করা হয়েছিল মুশফিককে। আসলে আমি কখনোই আমার লাইফটা ক্রিকেট লাইফটা স্পেশালি যখন শুরু করেছি, কখনো আমি চিন্তা করিনি যে বাংলাদেশ টিমের হয়ে 20 বছর খেলবো বা 19 বছর খেলবো। আমি সবসময় চেষ্টা করেছি যে আমি যখন যেই পজিশনটা আছি, এর নেক্সট সিরিজটা যেন আমি আরও বেটার করতে পারি, কনসিস্টেন্সি যেন আমার ভালো থাকে, এবং আমি যেন টিমের উইনিং কজে যেন আমার ইফেক্টটা ফেলতে পারি। তো আমি সবসময় এই মোটিভেশন নিয়ে কাজ করেছি, এবং এখনও এক্স্যাক্টলি দ্য সেম। যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তখন হাবিবুল বাশার, আশরাফুলরা ছিলেন মহাতারকা। এখন যখন সাহেন্নে দাঁড়িয়ে আছেন, তখন সাকিব তামিমদের মতো তারাদেরও ম্লান হতে দেখছেন। মাঝখানে ধারাবাহিকতা বলতে এ দেশে ক্রিকেটের যে বিশেষণটা, সেটা একেবারেই নিজের করে নিয়েছেন মুশফিকুর রহিম। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট উপলক্ষে মিউজিক ফেস্ট। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কুশল, বিপিএল উপলক্ষে মিউজিক ফেস্টকে ঘিরে ক্রিকেট অনুরাগীরা কি বলছেন? শাওন, ভিতরে যে সাউন্ড সিস্টেম সেটা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কমপ্লেইন করেছেন, এবং ফেসবুকেও কিন্তু পোস্ট দেওয়া শুরু করেছেন যে যারা গ্যালারিতে বসেছেন, গ্যালারি পর্যন্ত যে সাউন্ডের কোয়ালিটি সেটি কিন্তু তেমন স্পষ্ট না। এই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। অন্যদিকে মাঠের যে বাইরের পরিবেশটা যদি আমি আপনাকে বলি, কিছুক্ষণ আগে এইখানে সেনাবাহিনী ও পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু অনেককেই ছত্রভঙ্গ করে দিয়েছেন। তারা ভেতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছিলেন, কারণ অনেকে অনলাইনে টিকিট পারচেজ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত এখানে আসার পর যে ফিজিক্যালি যে টিকিটটা নেওয়ার জন্য আবারও লাইন ধরে নিতে হবে সেটি অনেকেই জানতেন না। এটার জন্য অনেকেরই দেরি হয়ে যায়। অন্যদিকে এই কনসার্টকে ঘিরে মিরপুরের বিভিন্ন রোডে কিন্তু যানবাহন চলাচল কিছুটা শিথিল রয়েছে। সেই ক্ষেত্রে তাদের এখানে অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে আসতে হয়েছিল, সেজন্য অনেকেই লেট হওয়ার কারণে ভিতরে প্রবেশ করতে পারেনি। তার জন্য তারা মাঠের বাইরেও কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, এবং শেষ পর্যন্ত পুলিশ যারা ছিলেন তারা তাদেরকে সরিয়ে দিয়েছেন। তার আগে আমরা দেখেছি যে নকল যে টিকিট, সে বিষয়টির জন্য একজন নারী সহ 4 জন আটক হয়েছেন, তাদেরকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, সেটিও আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে কনসার্ট রিলেটেড সবশেষ সাউন্ড।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।